হচ্ছে প্রিফেস, সরি, বায়োগ্রাফিয়াল লিটারেচার, তাই না? তো বায়োগ্রাফিয়াল লিটারেচার আলোচনা করছিলাম। এখন চারটা প্রশ্ন আছে মনে হয়, চারটা প্রশ্ন খুবই ইজি কোশ্চেনগুলা, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করিব। আচ্ছা, প্রথমত যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নগুলো আমরা আগে বুঝি। যে ডিসকাস ইন ডিটেলস কলেরিস ক্রিটিসিজম ওয়ার্ডসওয়ার্থ কনসেপশন অফ পোয়েট্রি। অর্থাৎ ডিসকাস ইন ডিটেলস কলেরিস ক্রিটিসিজম, ওয়ার্ডসওয়ার্থের যে কনসেপ্ট অফ পোয়েট্রি ছিল, অর্থাৎ তার যে ওয়ার্ডসওয়ার্থের যে তার কাব্যের যে ধারণা ছিল, ধারা ছিল, সেটা কিভাবে তিনি সমালোচনা করছেন এবং কোন কোন বিষয়গুলো সমালোচনা করছেন। গেস এনিওয়ান, যে কি কি বিষয়গুলো আসতে পারে এখানে, কি কি বিষয়গুলো সমালোচনা করছেন সেই বিষয়গুলো। আবার দেখা যাবে এই প্রশ্নটা যখন আমরা পড়ব, এই প্রশ্নটা পড়ার সাথে সাথে তার যে মেজর অবজেকশনগুলো রয়েছে, তার যে মেজর অবজেকশন সেই প্রশ্নের সাথে অনেকটা রিলেটেড। অর্থাৎ আপনারা জানেন যে এক, সরি সরি সরি, একটা কাজ করাতে ভুলে গেছি। ওকে, ডান। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আমরা পূর্ব হচ্ছে বায়োগ্রাফিয়াল লিটারেচারের বেশ কয়েকটা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, ডিসকাস ইন ডিটেলস হাউ কলেরিস ক্রিটিসাইজ, কলেরিস কিভাবে ক্রিটিসাইজ করেন কি ওয়ার্ডসওয়ার্থ কনসেপশন অফ পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থ যে কবিতার ধ্যান ধারণা ছিল সেটা কিভাবে ক্রিটিসাইজ করেন। তাই তো? আমরা কি সবাই বুঝতে পারছি? প্রশ্নটা আমরা বুঝতে পারলে কোশ্চেনগুলো বুঝতে ইজি হবে। তো প্রথমত আমরা দেখব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড স্যামুয়েল কলেরিস আর টু সেন্ট্রাল ফিগার ইন রোমান্টিক মুভমেন্ট ইন লিটারেচার। ইংরেজি সাহিত্যে এদের দুজনের অবদান অনেক বেশি এবং এরাই হচ্ছে সেন্ট্রাল ফিগার, প্রধান ব্যক্তিত্ব। এই রোমান্টিক মুভমেন্টের প্রধান ব্যক্তিত্ব হচ্ছে এই দুইজন ব্যক্তি। While they started shared many ideas, Coleridge had notable criticism of Wordsworth's views on poetry. This criticism focused on the nature of poetry, the use of language, and role of imagination and purpose of poetry. অর্থাৎ এখানে তিনি মূলত তাদের যে ধারণাগুলো রয়েছে যখন এগুলো আমাদের সামনে তুলে ধরেন বা আমাদের সামনে শেয়ার করেন, তখন মূলত কলেরিজ যেখানে বেশ কিছু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দৃষ্টিভঙ্গি, যে পোয়েট্রির উপর যে দৃষ্টিভঙ্গি রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু সমালোচনা করেছেন তিনি, সেই বিষয়টা বলছে। এবং কি কি বিষয়গুলোতে ফোকাস করছেন তিনি মূলত এই ক্রিটিসিজমের, এই যে নেচার অফ পোয়েট্রি অর্থাৎ কবিতার যে ধরনটা রয়েছে সেটা নিয়ে, তারপরে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে, দ্য রোল অফ ইমাজিনেশন অর্থাৎ ইমাজিনেশনের যে গুরুত্ব রয়েছে সেটা, এবং পারপাস অফ পোয়েট্রি, পোয়েট্রির যে উদ্দেশ্য রয়েছে, কবিতার যে উদ্দেশ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা। তাহলে প্রত্যেকটা বিষয়ে ওয়ার্ডসওয়ার্থের একটা ভিউ রয়েছে এবং কলেরিজের একটা ভিউ রয়েছে, তাই তো? নাকি আলাদা কিছু? তাহলে এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেচার অফ পোয়েট্রি, তাই না? নেচার অফ পোয়েট্রি অর্থাৎ নেচার অফ পোয়েট্রি বলতে কবিতার যে নেচার রয়েছে, কবিতার যে প্রকৃতি রয়েছে, কবিতার যে আচার আচরণ রয়েছে, এটার একটা ভিউ হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, একটা ভিউ হবে কলেরিজের। এখানে মূলত যে বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, আমরা জানি সবাই যে আসলে ওয়ার্ডসওয়ার্থ কি মনে করেন যে কবিতাটা কি হবে, সাধারণ মানুষের জীবন এবং অনুভূতি নিয়ে লেখা হবে, তাই তো? এবং তিনি আরো বিশেষভাবে তুলে ধরেন কি গ্রামীণ জীবনের যে সহজ সরলতার যে বিষয়গুলো রয়েছে এবং তাদের যে অনুভূতিগুলো রয়েছে এগুলোর উপর গুরুত্ব দিয়েছেন তিনি, তাই তো? কবিতার বিষয়বস্তু হওয়া উচিত কেমন? সাধারণ বিষয়বস্তু হওয়া উচিত। এবং আমাদের যে এভরিডে লাইফ রয়েছে, দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা রয়েছে, দৈনন্দিন জীবনের যে আবেগ রয়েছে, সেই বিষয়গুলো হওয়া উচিত বলে মনে করেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং তার যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটস রয়েছে, এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটসে তিনি বলছেন যে কবিতাটা মূলত আসতে হবে কথা থেকে, আমাদের যে রিয়েল বা অনুভূতি রয়েছে সেখান থেকে। তাহলে মূলত এটা কেন করতে হবে, আমাদের যে প্রকৃত যে অনুভূতি রয়েছে, এই প্রকৃত অনুভূতি থেকেই মূলত কবিতাটা আসতে হবে। তিনি এটা প্রিফেস টু লিরিক্যাল ব্যালেটসে বলছেন। এবং এই যে প্রকৃতি, প্রকৃত অনুভূতি থেকে বা প্রকৃত আবেগ থেকে কবিতাটা আসবে, আসলে ফলে কি হবে, যারা পাঠক রয়েছে
তাদের কাছে এর গ্রহণযোগ্যতাটা কি বৃদ্ধি পাবে না কম পাবে? গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পাবে। তাহলে দেখেন, প্রথমত যে কথাগুলো আছে যে ওয়ার্ডসওয়ার্থ বিলিভ দ্যাট Wordsworth believed that poetry should focus on the lives and feelings of ordinary people, especially those living in rural areas. তো দেখেন বিষয়টা। ও ফোনটা আমার ওকে। তো ওয়াটসওয়ার্থ বিলিভ দ্যাট পোয়েট্রি শুড ফোকাস অন লাইফস অ্যান্ড ফিলিংস অফ অর্ডিনারি পিপল। তাহলে কি বলতেছে, ওয়াটসওয়ার্থ বিশ্বাস করেন যে এই যে পোয়েট্রিটা অবশ্যই ফোকাস করা উচিত কোথায়, সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের যে অনুভূতি, এই বিষয়গুলা নিয়ে লেখা উচিত হচ্ছে কি কবিতা। আমরা কি বুঝতে পারছি? এই যে বলছে তারপরে স্পেশালি দোজ লিভস ইন রুরাল এরিয়াস, হি থট দ্যাট পোয়েটস শুড রাইট অ্যাবাউট সিম্পল এভরিডে এক্সপিরিয়েন্স এন্ড ইমোশন। তিনি ভাবেন কি যে, তিনি মনে করেন বা তিনি ভাবেন যারা কবিরা রয়েছে তারা কি করবে, গ্রামীণ জীবনের যে সরলতা রয়েছে, তাদের যে অনুভূতিগুলো রয়েছে এগুলোর উপর জোর দিয়েছেন বা এগুলো নিয়ে লেখা উচিত বলে তিনি মনে করেন। In his preface to Lyrical Ballads, Wordsworth argued that poetry should come from genuine feelings, প্রকৃত অনুভূতি থেকে আসতে হবে কবিতাটাকে অবশ্যই, এবং এটা কি করবে, which would make it more relatable to the average reader, অর্থাৎ যারা মূলত আমাদের রিডাররা রয়েছে তাদের কাছে এটি কি গ্রহণযোগ্যতাটা বেশি পাবে, রিলেটেবল হবে, তারা রিলেট করতে পারবে তাদের অনুভূতির সাথে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই আছে এখানে নাকি আলাদা কথা আছে? তাহলে এটা হচ্ছে কার ভিউ? এখন কলেরিজের ভিউটা কি দেখি আমরা। তাহলে কলেরিজের কবিতার প্রকৃতিটা কেমন হবে, অর্থাৎ নেচার অফ পোয়েট্রিটা কেমন হবে, এটা হচ্ছে নেচার অফ পোয়েট্রি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের ভিউ। অন্যদিকে কলেরিজের ভিউটা কেমন হবে? তাহলে কলেরিজ কি মনে করেন যে কবিতা কেবল সাধারণ জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, তাই তো? তিনি কবিতায় কি সুপার ন্যাচারাল থিং এবং ইমাজিনেশনকে বেশি গুরুত্ব দিয়েছেন। কলেরিজের মতে কবিতার যে সাধারণ ঘটনাগুলো রয়েছে এবং এর মধ্যে যে ম্যাজিক্যাল যে থিংগুলো রয়েছে এবং ডিপ ইমোশন, ডিপ ইমোশন ক্রিয়েট করতে হবে বা কিছুতে রূপান্তর করতে হবে, সেই কথাটাই কিন্তু আমাদের কলেরিজ বলছে। অর্থাৎ কবিতাটা হইতে হবে একদম এমন কবিতা হতে হবে যেখানে মূলত আপনার একদম মনের গভীর থেকে আসবে, কিছুটা সিমিলারিটিস রয়েছে এবং এমন কিছু রূপান্তর হবে যে সামথিং ক্রিয়েট সামথিং নিউ, নতুন কিছু তৈরি করবে, সেই বিষয়টাকে বলছে যে গভীর কিছুতে রূপান্তর করতে হবে। এবং এই যে কল্পনা রয়েছে এবং আহ, অলৌকিক যে উপাদানগুলো তিনি ব্যবহার করেছেন কবিতার মধ্যে, কি এটা বিস্ময় সৃষ্টি করে এবং এটা যে সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করতে পারে। তিনি মনে করেন যে বাস্তবতা একা কখনোই সে মুগ্ধতা এনে দিতে পারবে না যা কল্পনার মাধ্যমে সম্ভব। আসলে কি তাই নাকি আলাদা, যে বাস্তব জিনিসটা এমন একটা জিনিস এবং কল্পনা জিনিসটা ভিন্ন জিনিস, অর্থাৎ কল্পনার মধ্যে আপনি অনেকভাবে সাজাতে পারবেন কিন্তু বাস্তবের সাথে কখনো কি মিলবে? না ভাইয়া। আমাদের সব থেকে বেশি ভালো লাগে কখন, যখন আমরা কল্পনা করি, কল্পনা করে আমি আজকে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে যাচ্ছি, কল্পনা করে আমি আজকে এটা পেয়েছি ওটা পেয়েছি। তাহলে বাস্তবের থেকে, কিন্তু বাস্তবে আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি কল্পনার মধ্যেই সবকিছু সম্ভব হচ্ছে। তার মানে কি, কখন আপনার সেই মুগ্ধতা এনে দিচ্ছে, কখন আপনার সেই ভালো লাগতেছে, যখন আপনি কল্পনা করতেছেন, তাই তো? জি ভাইয়া। এই বিষয়টি তা এই রকম হচ্ছে কবিতার নেচারটা হওয়া উচিত বলে মনে করেন আমাদের কে, স্যামুয়েল টেইলর কলেরিজ। ওটাই বলছে যে কলেরিজ however felt that poetry should go beyond everyday life, অর্থাৎ এই যে বিয়ন্ড বলছে, যে কলেরিজ মনে করে যেটা মূলত যে কেবল সাধারণ জীবনের মধ্যে এভরিডে লাইফ যে রয়েছে সাধারণ জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। হি বিলিভ ইট শুড ইনক্লুড এলিমেন্টস অফ সুপার ন্যাচারাল অ্যান্ড ইমাজিনেশন, অর্থাৎ অতিপ্রাকৃত যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর তিনি গুরুত্ব দিয়েছেন এবং কল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। ফর কলেজের মতে কি বলছেন তিনি, পোয়েট্রি হ্যাজ পাওয়ার টু ট্রান্সফর্ম
ordinary experiences into something magical and profound. অর্থাৎ তিনি বলতেছেন যে এই যে কবিতার মধ্যে যে জাদুকরী যে ঘটনাগুলো রয়েছে, ম্যাজিক্যাল যে ঘটনাগুলো রয়েছে সেই বিষয়টা, এবং প্রোফাউন্ড গভীর কিছুতে রূপান্তর করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে গভীর কিছুতে, যেটা কথা একটু আগে বললাম। তারপরে কি বলতেছে যে thought that by including imagination and fantastical elements, poetry could evoke a sense of wonder and beauty that reality alone cannot provide. অর্থাৎ ওই যে মুগ্ধতার কথা বলছি, যে তিনি মনে করেন আসলে বাস্তবতা যে বিষয়টা রয়েছে, বাস্তবতা একা কখনোই সেই মুগ্ধতা এনে দিতে পারবে না, যা মূলত আমরা কল্পনার মাধ্যমে যে মুগ্ধ হয়ে থাকি বা কল্পনার মাধ্যমেই সেটা সম্ভব, আদারওয়াইজ সেটা কিন্তু বাস্তবে আসলে সম্ভব না। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেই কথাগুলোই বলছে। তাহলে বোঝা গেছে দুইজনের ভিউজ পোয়েট্রির উপরে, নেচার অফ পোয়েট্রি। পরবর্তীতে কি আছে আমাদের, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার ভাষার বিষয়টা রয়েছে। ভাষা নিয়ে তিনি কি বলছেন আসলে, যে আমরা জানি ওয়ার্ডসওয়ার্থের ভাষাগুলো তিনি কিভাবে ব্যবহার করতে বলছেন, অর্থাৎ পোয়েটিক ডিকশন যেটা রয়েছে, যে ওয়ার্ডসওয়ার্থ এখানে মূলত যে বিষয়টাকে তুলে ধরছেন ভাষা, পোয়েটিক ডিকশন বা কৃত্রিম যে ভাষার কাঠামো রয়েছে এটা নিয়ে তিনি সমালোচনা করছেন। অর্থাৎ কাদের, আগের যে কবিরা ছিল, আগের কবিরা মূলত কারা, এই যে নিও ক্লাসিক্যাল কবিদের ভাষা তিনি সেগুলোকে অস্বাভাবিক মনে করছেন, এবং সেটা আসলে তিনি তার মতে আসলে তারা যে মানবিক দিক থেকে বিচ্ছিন্ন মনে মনে করছেন তিনি। অর্থাৎ মানবিক দিক থেকে তিনি তার কবিরা যে নিওক্লাসিক্যাল যে কবিরা ছিল তারা যে ভাষাগুলো ইউজ করতো, তারা যে ওয়ার্ডগুলো ইউজ করতো, এটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পরিপূর্ণভাবে পেত না, বা সব ধরনের মানুষ যে বুঝতে পারতো সেই বিষয়টা না। এই জন্য তিনি বলছেন মানবিক দিক থেকে বিচ্ছিন্ন মনে করতেন। ক্লিয়ার? তাহলে তিনি কি ধরনের ভাষাকে পছন্দ করতেন, কি ধরনের ভাষাকে কবিতার ভাষা হিসেবে গ্রহণ করতে করার পক্ষে ছিলেন? সাধারণ মানুষের ভাষা। তার মতে কি সাধারণ মানুষের ভাষা কবিতাকে আরো কি করবে, সহজবদ্ধ করে তুলবে, আর কি আন্তরিক করে তুলবে। এর ফলে কবিতা আরো কি পাঠকদের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে বেশি না কম পাবে? অন্যদিকে কোলোরিস কিরকম ভাষা ব্যবহার করতে বলছেন? অন্যদিকে আমরা দেখেছি যে এই যে ওয়ার্ডসওয়ার্থের সরল ভাষা যে রয়েছে, সহজ সরল যে ভাষা রয়েছে, এটাকে তিনি একমত ছিলেন বা এটাকে স্বীকার করলেও তিনি মনে করতেন যে এরকম যে কবিতার ভাষা একটু আলাদা হওয়া দরকার, আলাদা ভাষা হওয়া দরকার। তার মতে এরকম বিষয়টা যে কেবল সাধারণ যে ভাষা রয়েছে, সাধারণ ভাষা ব্যবহার করলেই যে মানুষের আবেগের সৌন্দর্য এবং যে গভীরতা পুরোপুরিভাবে প্রকাশ, তা কিন্তু আসলে সম্ভব নয়। কোলেরিজ এখানে মনে করে যে বিষয়টা, যে কবিতার ভাষার মধ্যে একটা গতিময়তা থাকা উচিত। কি থাকা উচিত? গতিময়তা থাকা উচিত, যার যে ওয়ার্ডগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, এটা কি আবেদন বাড়িয়ে তুলবে, কবিতার পোয়েট্রির মধ্যে একটা আবেদন বাড়িয়ে তুলবে। এবং তিনি এটাও মনে করেন যে সাধারণ ভাষা, সাধারণ বিষয় যদি কোনো সাধারণ বিষয় নিয়ে যদি কবিতা লেখাও হয়, তারপর যে কাব্যিক ভাষা, কবিতার যে গভীরতা রয়েছে, কবিতার যে সৌন্দর্য রয়েছে, এটা ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তার মতে যেটা আসলে বোঝায় উৎকৃষ্ট যে কবিতা, খুব ভালো যে কবিতার ভাষা, মানব যে অভিজ্ঞতা রয়েছে, মানুষের যে অভিজ্ঞতার সৌন্দর্য রয়েছে এবং গভীরতা আরো ভালোভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ তিনি তার যে ভাষাটা রয়েছে সেটাকে তিনি স্বীকার করলেও তিনি মনে করতেছেন একটু আলাদাভাবে ভাষাটা, কবিতার জন্য আলাদা ভাষা হওয়া উচিত বা দরকার। সাধারণ যে ভাষাটা এটা আসলে মানুষের আবেগের যে সৌন্দর্য এবং গভীরতা এটা পুরোপুরি আসলে প্রকাশ পায় না তার মতে। কার মতে? কলেরিজের মতে পুরোপুরি প্রকাশ সম্ভব নয় তিনি বলতেছেন। কলেরিজ মনে করতেছেন যে কবিতার যে ভাষাটা হবে এটা অবশ্যই এর মধ্যে একটা গতিময়তা থাকা উচিত, যে শব্দগুলো ব্যবহার করলে সেই শব্দগুলা কবিতার মধ্যে একটা আবেদন ক্রিয়েট করবে, আবেদনটা বাড়িয়ে তুলবে। এমনকি এটা যদি সাধারণ ভাষা নিয়েও লেখা হয়, তারপরেও যে কাব্যিক যে ভাষা, কবিতার যে গভীরতা রয়েছে এবং এর সৌন্দর্যটা ফুটে তুলতে সাহায্য করবে সাধারণ বিষয় নিয়ে লিখলেও। বোঝা গেছে? তাহলে এই যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলোই আপনাদের এখানে বিদ্যমান রয়েছে। অর্থাৎ এই যে ওয়ার্ডসওয়ার্থ ক্রিটিসাইজ দ্য পোয়েটিক ডিকশন ইউজড by many poets before him, particularly those from the neoclassical era. তাহলে which
he felt was artificial কৃত্রিম and disconnected from real human emotion। তার মানে এই রিয়েল হিউম্যান ইমোশন থেকে তারা কি ডিসকানেক্টেড ছিল, তাদের সংযোগ ছিল না, তার কৃত্রিম ভাষা ব্যবহার করত, তাই তো? সেটাই তো, নাকি আলাদা কিছু? He advocated for using everyday language spoken by common people, believing this would make poetry more accessible and genuine। যেটা মূলত কি করবে, এই যে তিনি ব্যবহার করার কথা বলছেন সাধারণ যে ভাষাটা দৈনন্দিন জীবনের যে আমরা কথাবার্তা বলি সেই ভাষায় যে সাধারণ মানুষের ভাষাটা সেটাকে ব্যবহার করতে বলছেন, ইউজ করতে বলছেন। এবং দিস উড মেক পোয়েট্রি মোর অ্যাক্সেসিবল অ্যান্ড জেনুইন, যেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে সেই কথাটা বলছে। এখন তার বিপরীতে কলেরিজ বলছে কলেরিজ অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ডসওয়ার্থস ডিজায়ার ফর সিম্পলিসিটি বাট আর্গুড দ্যাট পোয়েট্রি নিডস আ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট কনভেস ডিপার ইমোশন অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন। যেটা বললাম যে আসলে এই যে তিনি তার সাথে একমত হইলেও, তার সিম্পলিসিটিতে নিয়ে একমত হলেও, কিন্তু তিনি মনে করতেছেন যে আসলে যে ভাষাটা হচ্ছে এটা কবিতার ভাষা, কবিতার জন্য আলাদা এক ভাষা প্রয়োজন, সেই বিষয়টাকে তুলে ধরতেছেন। He believed that ordinary language might not fully capture by beauty and complexity of human beings. For Coleridge, কলেজের মতে poetry should have a lyrical quality that elevates the words used, even when dealing with common subject. He thought that a refined poetic language could better express the beauty and depth of human experience। বোঝা গেছে? যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আছে এখানে। ক্লাসে কি কেউ আছে? তারপরে কি আছে আমাদের? রোল অফ ইমাজিনেশন। রোল অফ ইমাজিনেশন, তাহলে ইমাজিনেশন সম্পর্কে কলেরিজের একটা ভিউ রয়েছে, ওয়ার্ডসওয়ার্থের একটা ভিউ রয়েছে। কি সেটা? যে কলেরিজের কবিতাকে মূলত তিনি কি বলছেন, ওই যে তার যে ডেফিনেশনটা রয়েছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ফিলিংস, তাই না? অর্থাৎ এটা দ্বারা আসলে কি বোঝায়, আবেগের যে স্বতঃস্ফূর্ত যে প্রবাহ বলে মনে করেন তিনি। ওয়ার্ডসওয়ার্থের কবিতাকে মনে করা হয় এরকম আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ বলে মনে করতেন তিনি। তিনি বিশ্বাস করতেন যে এখানে যে কবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগ থেকেই প্রকৃত কবিতা সৃষ্টি হয়। কি বলছেন? কবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, পার্সোনাল এক্সপেরিয়েন্স এন্ড তাদের যে ইমোশন রয়েছে, এ থেকে মূলত প্রকৃত কবিতার সৃষ্টি হয়। আবার তিনি বলতেছেন কবিতা হতে হবে অবশ্যই কিরকম, বাস্তব অনুভূতির রিফ্লেকশন, প্রতিফলন, যা পাঠকদের সাথে কি করবে, একটা কানেকশন সৃষ্টি করবে, সংযোগ স্থাপন করবে। যে পাঠকের সাথে কি অবশ্যই বাস্তব অনুভূতির প্রতিফলন হতে হবে, যা পাঠকদের সাথে সংযোগ স্থাপন করবে। তিনি কল্পনার থেকে বাস্তব যে অভিজ্ঞতা রয়েছে, প্রকৃত আবেগ যেটা রয়েছে, এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর ইমাজিনেশনকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কলেরিজ। কবিতা মূলত কি সাধারণ মানুষের অনুভূতি এবং জীবনের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। কি করবে? কবিতা সাধারণত মানুষের জীবনের অনুভূতি এবং প্রতিচ্ছবি নিয়ে কাজ করবে। অন্যদিকে কলেরিজের যে কল্পনার যে ভূমিকা রয়েছে সেটা কি রকম দেখি আমরা। যে কলেরিজ কল্পনাকে কবিতার জন্য অপরিহার্য বলে মনে করতেন, মানে অবশ্যই প্রয়োজন হবে কল্পনাকে। অন্যদিকে আমরা কি দেখলাম, যে তিনি কল্পনার থেকে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়েছেন, বাস্তব অভিজ্ঞতা এবং প্রকৃত আবেগ যেটা রয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। এখানে এটা বলার কারণ কি, কারণ কল্পনাকে বেশি গুরুত্ব দিয়েছেন বা অপরিহার্য বলে মনে করছেন কেন? কারণ তিনি বিশ্বাস করতেন যে যে কল্পনা যে রয়েছে কবিতাকে নতুন একটা বাস্তবতা তৈরি করতে পারবে বা নতুন একটা বাস্তবতা তৈরি করতে সহায়তা করবে। এই কল্পনা, কবিতা শুধুমাত্র বাস্তবতার অনুকরণ নয়। তিনি বলতেছেন কি, তার মতে হচ্ছে কবিতা শুধুমাত্র যে বাস্তবতার অনুকরণ তা কিন্তু নয়। এবং এটা মূলত এভাবে বলতেছে যে বাস্তবতাটা যে রয়েছে বাস্তবতাকে আরো সমৃদ্ধ করতেছেন, আরো সমৃদ্ধ করতেছেন এবং অর্থবহ করে তুলতেছেন। কলেরিজ মনে করতেন যে এরকম, যে কল্পনার সাহায্যে সাধারণ অভিজ্ঞতাকে অসাধারণ কিছুতে রূপান্তর করা সম্ভব। কল্পনার সাহায্যে অভিজ্ঞতাকে অসাধারণ কিছুতে রূপান্তর করা সম্ভব।
তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? কল্পনার শক্তি কবিতাকে গভীর করে তুলবে, স্মরণীয় করে তুলবে এবং আবেগপূর্ণ করে তুলবে। বুঝতে পারছেন? কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনতেছেন? এখন তাহলে রোল অফ ইমাজিনেশন, এখানে কি বলা আছে? ওয়ার্ডসওয়ার্থ ভিউড পোয়েট্রি অ্যাজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ফিলিং। কি বললাম একটু আগে, যে তিনি কবিতাকে মূলত কি মনে করছেন? তার দৃষ্টিভঙ্গি কবিতার উপর স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ফিলিং, অর্থাৎ আবেগের যে স্বতঃস্ফূর্ত প্রবাহ বলে মনে করতেন। ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো রয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে, ওয়ার্ডসওয়ার্থের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এটা মূলত তার কবিতাগুলো যেগুলো রয়েছে আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ বলে মনে করতেন তিনি। He believed that poets should draw from their personal experience and emotion, কি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগ থেকে যে প্রকৃত কবিতার সৃষ্টি হয় সেটার কথা তিনি বলছেন। ফর হিম, তার মতে, যে পোয়েট্রি ওয়াজ অ্যাবাউট রিফ্লেক্টিং জেনুইন ফিলিংস অ্যান্ড রিকানেক্টিং উইথ রিডার্স থ্রু শেয়ার্ড এক্সপেরিয়েন্স। অর্থাৎ তিনি কি বাস্তবতা এবং প্রকৃত যে আবেগ রয়েছে এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সাথে কি, যাতে করে কি হয়, যাতে করে কবিতা সাধারণ মানুষের যে অনুভূতি রয়েছে এবং জীবনের যে প্রতিচ্ছবি রয়েছে হিসেবে কাজ করে। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা যখন আপনি শেয়ার করবেন তখন মানুষজন তাদের নিজের জীবনটাকে সেখানে রিয়েলাইজ করতে পারবে বা সেটা প্রতিফলন ঘটাতে পারবে। এই হচ্ছে বিষয়। কলেরিজের কথা কি আছে এখানে? ইন কন্ট্রাস্ট, বিপরীতে, কলেরিজ প্লেসড গ্রেট ইম্পর্টেন্স অন দ্য রোল অফ ইমাজিনেশন ইন পোয়েট্রি। তিনি আসলে কি ইমাজিনেশনকে বেশি গুরুত্ব দিয়েছেন। হি বিলিভ দ্যাট ইমাজিনেশন অ্যালোস পোয়েট্রি টু ক্রিয়েট নিউ রিয়েলিটিস অ্যান্ড ট্রান্সফর্ম এভরিডে এক্সপিরিয়েন্স ইনটু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেটা কথা বললাম, যে আসলে তিনি কি করতেছেন, যে কল্পনাকে, যে হি বিলিভ দ্যাট ইমাজিনেশন অ্যালোস পোয়েটস টু ক্রিয়েট নিউ রিয়েলিটিস, নতুন বাস্তবতা তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ কল্পনা নতুন একটা বাস্তবতা তৈরি করতে সাহায্য করে এবং সেটা কি কি রূপান্তর করে, কিসে রূপান্তর করে? যে সাধারণ যে বিষয়গুলো রয়েছে, এভরিডে এক্সপিরিয়েন্স, সাধারণ বিষয়গুলোকে ট্রান্সফর্ম করতেছে, একটা আরো সমৃদ্ধশালী করতেছে, আরো এক্সট্রা অর্ডিনারি করে তুলতেছে। কে? কলেরিজ। বাস্তব অভিজ্ঞতাগুলোকেই কল্পনা ব্যবহার করার মাধ্যমে সেটাকে আরো বেশি কি করা যায়, অর্থবহ করে তোলা যায়, এক্সট্রা অর্ডিনারি করে তোলা যায়। বোঝা গেছে? অসাধারণ কিছুতে রূপান্তর করা সম্ভব। কথা বলেন না কেন? শোনা যায় ক্লিয়ার? রোল অফ ইমাজিনেশনটা বুঝতে পারছেন? যে তিনি আসলে বাস্তব, এখানে যে মেইন কথাটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগকেই, আবেগ থেকেই মূলত প্রকৃত কবিতা সৃষ্টি হচ্ছে এই কথাটা বলতেছেন, এবং তিনি বাস্তব অভিজ্ঞতা এবং প্রকৃত আবেগকেই বেশি গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে কলেরিজ ইমাজিনেশনকে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি মনে করতেছেন এই সাধারণ যে বিষয়গুলো রয়েছে, এই সাধারণ যে বাস্তবতাগুলো রয়েছে, এই বাস্তব অভিজ্ঞতাগুলো যে রয়েছে এগুলাকে কি করা যায়, ব্যবহার করেই নতুন কিছু এক্সট্রা অর্ডিনারি ভাবে উপস্থাপন করা যায়। কিসের মাধ্যমে? কল্পনার মাধ্যমে। সেই কথাটাই তিনি বলছেন। তাহলে তিনি ওখানে মূল যে কথাটা, যে বাস্তব অভিজ্ঞতা এবং প্রকৃত আবেগকে বেশি গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে তিনি ইমাজিনেশনকে গুরুত্ব দিয়েছেন। এই হচ্ছে রোল অফ ইমাজিনেশনের কাহিনী। তারপরে এখানে দ্য রোলস পয়েন্ট, দ্য রোলস পয়েন্ট, পয়েন্টের রোল। অবশ্যই তাহলে এখানে দুইটা ভিন্ন মত থাকবে, একটা কলেরিজের থাকবে, একটা ওয়ার্ডসওয়ার্থের থাকবে। তো ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন যারা কবি রয়েছে সাধারণ মানুষের জীবন নিয়ে লেখা উচিত, তিনি এটা মনে করেন। কে? ওয়ার্ডসওয়ার্থ। যেখানে মূলত তিনি বিশ্বাস করতেন যে এরকম বিষয়টা কৃষক, রাখাল, শেফার্ড, ক্লাউন বা ফার্মার, ভিলেজার্স, সাধারণ যে মানুষরা রয়েছে, এই মানুষের যে অনুভূতিগুলো রয়েছে এবং তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে মনে করতেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং তিনি কবিতার যে বিষয়বস্তু সেগুলো কেমন হওয়া উচিত? সাধারণ এবং দৈনন্দিন যে জীবন রয়েছে সেগুলো হওয়া উচিত। তিনি সাধারণ মানুষের জীবন এবং অনুভূতির মধ্যে যে সৌন্দর্য এবং গভীরতা খুঁজে পেয়েছিলেন। কি?
অর্থাৎ তিনি মূলত কবি হিসেবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাধারণ মানুষের জীবন এবং তাদের যে অনুভূতির মধ্যেই প্রকৃত যে সৌন্দর্য রয়েছে এবং প্রকৃত যে গভীরতাটা রয়েছে, অর্থ রয়েছে, সেটা খুঁজে পেয়েছিলেন। তার মূল লক্ষ্য কি ছিল মূলত? তার মূল লক্ষ্যটা কি ছিল? অর্থাৎ কই গেল? ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টেড টু শো দ্য বিউটি অ্যান্ড ডেপথ অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। মানব অভিজ্ঞতাকে, তার মূল লক্ষ্য ছিল কি? মানব অভিজ্ঞতার যে প্রকৃত সৌন্দর্য, এই প্রকৃত সৌন্দর্যটাকে তুলে ধরা। এই হচ্ছে আমাদের ওয়ার্ডসওয়ার্থের রোল অফ পয়েন্ট। অন্যদিকে কলেরিজের দৃষ্টিতে কবিদের ভূমিকা কেমন হবে? কলেরিজ মনে করেন এখানে যে একজন কবি, তাকে মূলত তুলে ধরছেন একজন ভিশনারি, দ্রষ্টা, যার বিশেষ ক্ষমতা রয়েছে। যার কি রয়েছে? যার বিশেষ এক ধরনের ক্ষমতা রয়েছে। তার মতে মূলত এই যে কবিরা রয়েছে, সাধারণ এবং অসাধারণের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ কবিদের মধ্যে সাধারণ, মানে কবিরা মূলত সাধারণ এবং অসাধারণের মধ্যে একটা কানেকশন সৃষ্টি করতে পারে, স্থাপন করতে পারে। কবিতার মাধ্যমে মানুষের অভিজ্ঞতাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন। কবিতার মাধ্যমে মানুষের অভিজ্ঞতাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন। এটা হচ্ছে কবিদের কাজ, কবিদের নিয়ে তার বক্তব্য এগুলা। তিনি মনে করেন যে এখানে কবিতা পাঠকদের একটা নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। কিরকম? তাদের ভাবনায় উদ্দীপনা সৃষ্টি করতে পারে। কবির যে কাজ শুধু বাস্তবতাকে প্রতিফলিত করা নয়, তিনি বলছেন কবির যে কাজ বাস্তবতাকে প্রতিফলিত করা নয়, সেটিকে আরো কি গভীর এবং অর্থবহ করে তোলা উচিত বলে তিনি মনে করেন। কে? এই কলেরিজ। এই কথাগুলাই যে দেখেন, কথাগুলো কি আছে? Wordsworth believed that poets should write about the lives of ordinary people. He thought that the feeling of experience of common people like farmers, shepherds, and villagers were just as important as those of the rich and powerful. By focusing on simple, everyday life, Wordsworth wanted to show the beauty and depth of human experience. যে কথাটা বললাম, যে শুধু wanted to show beauty and depth of human experience. তিনি এভরিডে লাইফ যে রয়েছে, দৈনন্দিন জীবনের যে সৌন্দর্য রয়েছে এবং এটার যে গভীরতা রয়েছে, বাস্তবতাটা রয়েছে, সেটাকে আরো গভীর এবং অর্থবহ করে তোলার বিষয়টার কথাই তিনি বলছেন। বোঝা গেছে? এই হচ্ছে প্রথম প্রশ্নটা গেল। প্রথম প্রশ্নটা কি খুব কঠিন? প্রত্যেকটা কোশ্চেন আপনাদের এখানে খুব সহজ। প্রত্যেকটা কোশ্চেন এখানে সহজ। কলেজে সেম কথাগুলোই বলছে, যে কথাগুলো বললাম, এই যে ভিশনারি who has a unique ability to connect the ordinary and the extraordinary, সাধারণ এবং অসাধারণের মধ্যে সংযোগ স্থাপন করার কথা বলছি। He believed that poets should evaluate human experience and provide insight into deeper truth about life. Coleridge argued that poetry should inspire readers to provoke though helping them see the world from a new perspective. He felt that the poet's role was not just to reflect reality, বাস্তবতাটাকে প্রতিফলিত করা নয় শুধুমাত্র, but to enhance it and make it more meaningful. এটাকে আরো বেশি অর্থবহ করে তোলা, বাস্তব জিনিসটাকে প্রতিফলিত করা নয়। বুঝেছেন? পরের যে কোশ্চেনটা রয়েছে, ইলুসিয়েট ইলুসিডেট ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েট্রি। অর্থাৎ তার যে থিওরি অফ পোয়েট্রি রয়েছে সেটাকে তিনি মূল্যায়ন করতে বলছেন বা ব্যাখ্যা করতে বলছেন। কিভাবে তিনি ব্যাখ্যা করার কথা বলছেন? আমরা জানি যে এসটি কলেরিজ বা স্যামুয়েল কলেরিজ, তার যে পোয়েট্রি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, রোমান্টিক সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, পার্ট। তার মধ্যে কি, হি হ্যাড ইউনিক আইডিয়াস হোয়াট পোয়েট্রি শুড বি অ্যান্ড হাউ ইট শুড অ্যাফেক্টস রিডার্স। তিনি কবিতা এবং পাঠকদের মধ্যে একটা ইফেক্টস, অর্থাৎ কি বলে, এফেক্টস, প্রভাব সম্পর্কে একটা ধারণা প্রকাশ করেছিলেন। কলেরিজ বিলিভ দ্যাট পোয়েট্রি শুড ট্রান্সফর্ম ordinary life into something special through the power of imagination, emotion and a deep connection with nature. অর্থাৎ তিনি মনে করতেন কি, যে এই যে কল্পনা রয়েছে, ইমাজিনেশন, আবেগ রয়েছে, ইমোশন অ্যান্ড ডিপ কানেকশন, গভীর প্রকৃতির যে
গভীর সংযোগের মাধ্যমে, অর্থাৎ ডিপ কানেকশন উইথ নেচার, প্রকৃতির গভীর সংযোগের মাধ্যমে সাধারণ জীবনকে তিনি বিশেষ কিছুতে রূপান্তর করতে পারে। সাধারণ জীবনকে বিশেষ কিছুতে রূপান্তর করতে পারে। এই যে কলেজ বিশ্বাস করে এটা, এই বিষয়টা যে শুড ট্রান্সফর্ম অর্ডিনারি লাইফ, সাধারণ যে জীবন রয়েছে, সাধারণ জীবনকে বিশেষ ইনটু সামথিং স্পেশাল, বিশেষ কিছুতে বা ভালো কিছুতে রূপান্তর করতে পারে। বুঝতে বুঝতে পারছেন ইন্ট্রোডাকশন? ছেলেপেলে কেউ নাই, কারো কথা শুনতেছি না। সেকেন্ড যে সেকেন্ড যে পয়েন্ট, তাহলে ওখানে বলে দিছে যে কয়টা বিষয় আলোচনা করছেন। 3 থেকে 4টা বিষয় আলোচনা করবে। প্রথমে কি ইমাজিনেশনের কথা বলছেন এখানে, এই পয়েন্টটাতে মূলত যে বিষয়টাকে তুলে ধরেছেন, ইমাজিনেশনের যে গুরুত্বপূর্ণতা বা ভূমিকা রয়েছে সেই বিষয়টাকে তুলে ধরেছেন। দেখি কি কি বিষয় থাকতে পারে এখানে। তিনি মূলত এখানে কবিতার যে মেইন উপাদান, সেন্ট্রাল যে এলিমেন্টস রয়েছে, কি রয়েছে, যে বলা যদি যদি আমরা বলি হার্ট অফ পোয়েট্রি, সেটা মূলত হচ্ছে তার কাছে ইমাজিনেশন। কোনটা? অর্থাৎ কলেরিজের মতে আর কি, তিনি ভাবেন কল্পনা হচ্ছে কবিতার হার্ট অফ পোয়েট্রি। হার্ট অফ পোয়েট্রি, কবিরা কল্পনার মাধ্যমে কি করে বাস্তবতাকে আরো সুন্দর এবং অর্থবহ করে তুলতে পারেন। তারপরে তিনি এখানে কল্পনাটাকে 2 ভাগে ভাগ করা হয় সেই কথাটা বলেন। প্রাইমারি ইমাজিনেশন, আর একটা কি, প্রাইমারি ইমাজিনেশনটা কি, স্বাভাবিক একটা ক্ষমতা যেটা সবার মধ্যে রয়েছে, তাই তো? নেচার, অর্থাৎ প্রাইমারি ইমাজিনেশনটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যাবিলিটি। উই অল হ্যাভ টু সি দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিয়েট নিউ আইডিয়াস, এবং যা দিয়ে আমরা বিশ্বকে দেখি এবং নতুন ধারণা তৈরি করি। আর গৌণ বা সেকেন্ডারি ইমাজিনেশন একটা ক্রিয়েটিভ, তাই না? মোর ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটি, শৈল্পিক একটা ক্ষমতা রয়েছে, যা মূলত কি করতে পারে, কবিরা তাদের চিন্তা এবং অনুভূতিকে আকর্ষণীয় রূপে খুব ভালোভাবে প্রকাশ করতে ব্যবহার করে থাকে এই সেকেন্ডারি ইমাজিনেশন। এবং এই সেকেন্ডারি ইমাজিনেশন মূলত পাঠকদের মধ্যে একটা কি করে তোলে, যে জীবন্ত, ভিভিড ইমেশন, ভিভিড টাচ, আচ্ছা, জীবন্ত ছবি এবং গভীর অনুভূতি সৃষ্টি করে এই সেকেন্ডারি ইমাজিনেশন। পাঠকদের মনে জীবন্ত ছবি, অর্থাৎ এমন ভাবে তুলে ধরে কল্পনার মাধ্যমে, যেটার মাধ্যমে যারা আমরা রিডার্স রয়েছি তাদের মধ্যে এটা মনে হয় এটা আসলে বাস্তব, এটা আসলে বাস্তব, এই জায়গাটা রয়েছে, এই স্থানটা রয়েছে, এবং গভীর একটা অনুভূতি সৃষ্টি করে। এই তিনি যে কুবলা খান লিখছে, তিনি যে দ্য এনশিয়েন্ট লিখছে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার লিখছে, এগুলা যে যেগুলো ব্যবহার করছেন তিনি, আমরা কিন্তু আসলে বাস্তবই মনে করতেছি, কিন্তু আসলে তিনি এগুলো কিন্তু কল্পনার মধ্যে লিখছেন। সেটাই বলছে যে পাঠকদের মধ্যে জীবন্ত কিছু তুলে ধরতে সক্ষমতা রয়েছে এই সেকেন্ডারি ইমাজিনেশনের, ওই কথাগুলো বলছে। এই যে দেখেন, Coleridge thought imagination was the heart of poetry. He believed that poets use their imagination to change reality into something beautiful and meaningful. He described 2 kinds of imagination. Primary imagination is the secondary natural ability. We all have to see the world and create new ideas. It helps us understand our experiences. Secondary imagination is more creative and artistic ability, শৈল্পিক সক্ষমতা, that poets use to shape their thoughts and feelings. It allows them to create vivid images and ideas that touch the reader's heart. রিডার্সের যে হার্ট রয়েছে, আত্মা রয়েছে, সেখানে জায়গা করে নিবে, গভীর অনুভূতি সৃষ্টি করবে, রিডার্সদের মনে জীবন্ত ছবি তুলে ধরবে, বাস্তব করে তুলে ধরার সক্ষমতাটা
এই ইমাজিনেশনের মাধ্যমেই সম্ভব। ক্লিয়ার? পরবর্তীতে যেটা আলোচনা করছেন তিনি, যে আসলে আবেগ এবং যে ইমোশন রয়েছে, সাথে যে ভাষার ব্যাপারটা রয়েছে, পোয়েট্রির যে ভাষাটা আসলে কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। দেখি প্রথমে আমরা দেখতে পাবো কলেরিজ বিলিভ দ্যাট পোয়েট্রি শুড এক্সপ্রেস রিয়েল ইমোশন। পোয়েট্রি আসলে কি? কবিতায় বাস্তব আবেগ প্রকাশ করা উচিত। বিলিভ দ্যাট পোয়েট্রি শুড, পোয়েট্রির উচিত, কলেরিজ মনে করেন বা বিশ্বাস করেন যে কবিতায় বাস্তব আবেগ প্রকাশ করা উচিত। শুড এক্সপ্রেস রিয়েল ইমোশনস। He felt that poets should write from their feeling and experience, and this emotional honesty helps readers connect with the poetry. অর্থাৎ তিনি বলতেছেন যে আসলে কবিদের যে সত্যিকার যে অনুভূতি রয়েছে, রাইট দেয়ার ফিলিংস, এবং তাদের যে অভিজ্ঞতা রয়েছে, অনুভূতি, কবিদের যে অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে, এই অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে যদি কবিতা লিখতে পারেন, at this emotional honesty helps readers connect with the poetry. যদি এই দুইটাকে সংমিশ্রণ করা যেতে পারে বা এই দুইটাকে ব্যবহার করে কবিতা লিখলে পাঠকদের সাথে একটা কি হবে, সংযোগ তৈরি হবে। ইমোশনাল অনেস্টি, অর্থাৎ ওই বিষয়টার সাথে পাঠক যারা রয়েছে সেটা ইমোশনালি কানেক্ট হয়ে যাবে যদি তারা মূলত এইভাবে লিখতে পারে। কিভাবে? তাদের যে ফিলিংস এবং অনুভূতি, এক্সপিরিয়েন্স রয়েছে, ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে কবিতা যদি লিখে, তাহলে পাঠকের সাথে সেটা সংযোগ তৈরি করে। এবং এখানে আরেকটা কি বলছি ভাষার বিষয়টা বলছি। He famously said that poetry is the best order in the best words in the best order. কত ক্লাসে আলোচনা করছি। Meaning that choosing the right words is essential for conveying emotional effectively. অর্থাৎ কবিতার জন্য সঠিক শব্দ নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সাথে কি সঠিক ভাষার ব্যবহার, যেটা মূলত কি করবে, আবেগকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে, বা এটা খুবই প্রয়োজন। ক্লিয়ার? দা গত ক্লাসটা করেন নাই আপনি? কত ক্লাস করছিলেন? আপু কথা বলেন, এখন কথা বলতেছেন না কেন? উত্তরটা দেন, না ভাই। এই জন্য বুঝতেছেন না। দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ তিনি আসলে প্রোজ এবং পোয়েট্রির পার্থক্য নিরূপণ করতে গিয়ে এসটি কলেরিজ তার বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে এই কথাটা বলছেন যে আসলে কবিতাতে মূলত বেস্ট ওয়ার্ডটি আপনাকে চুজ করতে হবে এবং সেটা বেস্ট ওয়েতে সাজাইতে হবে। আপনি যে ওয়ার্ডগুলো লিখবেন, বেস্ট ওয়ার্ডগুলো সিলেক্ট করলেন কিন্তু বেস্ট ওয়েতে আপনি সাজাইতে পারলেন না, তাহলে কিন্তু সেটা একটা ভালো কবিতা হবে না। সেই কথাটা এখানে বলা হয়েছে যে আপনি যখন কবিতার শব্দ চয়ন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব থেকে ভালো ওয়ার্ডটি নিতে হবে এবং সব থেকে ভালো যে উপায়টি রয়েছে সেই উপায়ে আপনাকে সাজাইতে হবে, তাহলেই সেটা একটা ভালো কবিতা হবে। আপনি বুঝতে পারছেন? ওকে, তারপরে কি রয়েছে? তিনটা স্টেপ। প্রকৃতি এবং কবিতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই বিষয়টা আলোচনা করছেন। The strong connection with nature and believed it was a source of inspiration for poetry. অর্থাৎ তিনি কলেরিজ এখানে প্রকৃতির সাথে যে গভীর একটা সংযোগ রয়েছে, সংযোগটা অনুভব করতেন এবং কবিতার গুরুত্বপূর্ণ একটা ইন্সপায়ারেশন, অনুপ্রেরণা বলে মনে করতেন। He saw nature as not just a background of human life but as an essential part of our emotions and thoughts. তিনি আসলে এখানে প্রকৃতিকে শুধু
মানুষের জীবনের যে পটভূমি রয়েছে, হি শোস নেচার অ্যাজ নট জাস্ট আ ব্যাকগ্রাউন্ড অফ হিউম্যান লাইফ, মানুষের যে জীবনের যে পটভূমি রয়েছে সেটা নয়, প্রকৃতিকে শুধু মানুষের জীবনের পটভূমি এটা কিন্তু নয়, বরং বাট বরং মানব আবেগ, আমাদের যে মানুষ রয়েছে, মানুষের যে আবেগ রয়েছে এবং তাদের যে চিন্তা রয়েছে, থট রয়েছে, অপরিহার্য এসেনশিয়াল পার্ট, অংশ হিসেবে দেখিয়েছিলেন। Many of Coleridge's poems explore themes of nature, beauty, and inspiring aspects of the natural world. He believed that nature could help us understand our feelings and our place in the world. অর্থাৎ তিনি এখানে মূলত যে বিষয়টাকে তুলে ধরেছেন যে তার অনেক কবিতার মধ্যে বা অনেক কবিতায় প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, অর্থাৎ থিমস অফ নেচার, সৌন্দর্য, বিউটি রয়েছে, তারপরে যে বিস্ময় রয়েছে, বিস্ময়ের অনুভূতি প্রকাশ পেয়েছে, সেই বিষয়টাকে বলছেন। এই ন্যাচারাল ওয়ার্ল্ডে প্রকৃতিক প্রকৃতির যে বিশ্ব রয়েছে, মানে ওয়ার্ল্ডের মধ্যে যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে, বিস্ময় রয়েছে, এই বিষয়ের অনুভূতিটা প্রকাশ পেয়েছে তার কবিতাগুলোর মধ্যে। তিনি বিশ্বাস করেন যে হি বিলিভ দ্যাট নেচার কুড হেল্প আস আন্ডারস্ট্যান্ড আওয়ার ফিলিংস অ্যান্ড আওয়ার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। প্রকৃতির মধ্যে আমরা আমাদের অনুভূতি এবং বিশ্বে আমাদের অবস্থান আরো ভালোভাবে বুঝতে পারি। বোঝা গেছে? জি ভাইয়া। তারপরের যে পয়েন্টটা রয়েছে এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টের কথা বলছে। কিসের সুপার ন্যাচারাল এলিমেন্ট? অর্থাৎ কলেরিস মূলত যে অতি প্রাকৃত যে সুপার ন্যাচারাল বিষয় নিয়ে গভীরভাবে আগ্রহী ছিলেন, কারণ আমরা তার কবিতায় ম্যাক্সিমাম কবিতায় দেখতেছি যে সুপার ন্যাচারাল এলিমেন্ট তিনি ব্যবহার করেছেন কিনা। মনে করেন যে এই যে অতিপ্রাকৃত যে এলিমেন্টস গুলো রয়েছে এগুলা হচ্ছে কবিতাটাকে আরো বেশি শক্তিশালী করে তুলতেছে, আরো বেশি শক্তিশালী করতেছে। তিনি মনে করেন এরকম যে বাস্তব এবং অতিপ্রাকৃতের মিশ্রণকে কবিতাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। এই বাস্তব জিনিসটা সাথে এই যে সুপার ন্যাচারাল এলিমেন্টস, এই দুইটার সংমিশ্রণ, মিক্সিং, ব্লেন্ডিং, এটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। এক্সাম্পল হিসেবে তিনি দিচ্ছেন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। সেখানে কি হয়েছিল? এই সুপার ন্যাচারাল এলিমেন্ট তিনি খুব সুন্দর উপায়ে বা সুন্দরভাবে ব্যবহার করেছেন, এবং এই সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলা ব্যবহারের মাধ্যমে তিনি জীবন এবং নৈতিকতার গভীর প্রশ্নগুলো তুলে ধরেছেন। যেমন কি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার মেইন থিম কি বলেন, কেউ বলতে পারবেন? কি বুঝিয়েছে সেখান থেকে? বলেন কেউ একজন। গুড। তাহলে এখানে কি জীবন এবং নৈতিকতার যে বিষয়গুলো রয়েছে এগুলো কি আসছে এই কবিতার মধ্যে? তাহলে এই যে জীবন এবং নৈতিকতার বিষয়গুলো, যে গভীর যে প্রশ্নগুলো রয়েছে এই বিষয়গুলো তিনি তার এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন এই সুপার ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার করার মাধ্যমে। ঠিক সেই কথাগুলো এখানে রয়েছে, সেই কথাগুলোই রয়েছে। কি কথাগুলো রয়েছে? যে তিনি এখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার করতে খুবই আগ্রহী ছিলেন। তারপর হচ্ছে he believed that adding supernatural themes to poetry could make it more powerful. For example, in his famous poem Kinam, The Rime of the Ancient Mariner, he uses magical and mysterious elements to explore deep question about life and morality. এই জীবন এবং নৈতিকতার গভীর প্রশ্নগুলো তুলে ধরছেন তার রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। দিস ব্লেন্ডিং দ্য রিয়েল অ্যান্ড সুপারন্যাচারাল ক্রিয়েটস আ ক্যাপটিভেটিং এক্সপিরিয়েন্স ফর রিডার্স। যেটা মূলত কি এই অতিপ্রাকৃত উপাদানগুলো মূলত তিনি যে ব্লেন্ড করেছেন, মিক্স করার মাধ্যমে সেটাকে কি আরো আকর্ষণীয় করে তুলছেন মানুষজন, রিডারদের কাছে বিষয়গুলা বাস্তব এবং অতিপ্রাকৃতর যে মিশ্রণটা, এই মিশ্রণের ফলে মানুষের যে অভিজ্ঞতা রয়েছে, রিডার অভিজ্ঞতার সাথে তারা এটাকে রিয়েলাইজ করতে পারতেছে, এটাকে ক্যাপচার করতে পারতেছে, গ্রহণ করতে পারতেছে, সেই বিষয়টি তিনি এখানে তুলে ধরেছেন। বুঝতে পারছেন? তারপরের যে পয়েন্টটা রয়েছে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সিম্বলের কথা বলছেন তিনি। সিম্বল, সিম্বল দ্বারা আসলে কি বোঝাচ্ছে?
যে আসলে কলিরিজ এখানে মনে করতেন যে কবিতার মধ্যে সিম্বল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, গভীর অর্থ থাকা উচিত কবিতার মধ্যে, যে হি বিলিভ দ্যাট পোয়েট্রি শুড বি রিচ ইন সিম্বল ইন ডিপার মিনিং, অবশ্যই গভীর অর্থ থাকতে হবে, প্রতীকী ব্যবহার করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে ব্যবহার করে, যেটা মূলত কি এই সিম্বল আর ইমেজেস অর আইডিয়াস দ্যাট রিপ্রেজেন্ট সামথিং লার্জার দ্যান দেমসেলফ, অর্থাৎ প্রকৃতি হলো কি এমন একটা চিত্র বা ধারণা যেটা মূলত কি যার নিজস্ব অর্থ ছাড়াও অনেক কিছু প্রকাশ করে, করে কি না, অনেক বড় কিছু প্রকাশ করে, অনেক এই যে লার্জার দ্যান দেমসেলফ অনেক বড় কিছু প্রকাশ করে। তিনি বিশ্বাস করতেন যে এই প্রতীকের মাধ্যমেই মূলত জটিল অনুভূতি এবং চিন্তা প্রকাশ করা সম্ভব, জটিল যে অনুভূতিগুলো রয়েছে, হি থট দ্যাট ইউজিং সিম্বল কুড এক্সপ্রেস কমপ্লেক্স ফিলিংস, জটিল যে অনুভূতিগুলো রয়েছে এন্ড আইডিয়াস, জটিল যে ধারণাগুলো রয়েছে, দ্যাট সিম্পল ওয়ার্ডস অ্যালোন কুড নট ক্যাপচার, যেগুলো আসলে সম্ভব নয় ক্যাপচার করা, সেগুলো আসলে এই প্রতীক ব্যবহার করার মাধ্যমেই জটিল অনুভূতি এবং চিন্তাগুলো প্রকাশ করা সম্ভব। By using symbol, poet can connect with readers on a deeper level and help them discover new meaning in the poetry. এই যে প্রতীক ব্যবহারের ফলে কবিতা পাঠকদের মধ্যে কি গভীর একটা প্রভাব ফেলতেছে, এই প্রতীক কবিতার মাধ্যমে পাঠকদের মধ্যে নতুন একটা অর্থ, নতুন একটা উপলব্ধি কি করতেছে, ডিসকভার করতেছে, আবিষ্কার করতে সাহায্য করতেছে। বোঝা গেছে? তাহলে এখানে যে কয়েকটা বিষয় পাইলাম আমরা, যে এই প্রশ্নটার মধ্যে এই যে প্রতীকের ব্যবহারের কথা বলছে, সুপার ন্যাচারাল এলিমেন্টের কথা বলছে, আর কিসের কথা বলছে, প্রকৃতি এবং কবিতার মধ্যে সম্পর্কের কথা বলছে, আবেগ এবং ভাষার মধ্যে কথা বলছে, কল্পনার কথা বলছে, তাই তো? তার থিওরি অফ পোয়েট্রির যে প্রশ্নটা রয়েছে, নাকি আলাদা কিছু বলছে যেগুলো যেগুলো বললাম? তাহলে আপনারা যখন প্রশ্নটা পড়বেন, প্রশ্নটা পড়ে সাথে সাথে লিখে ফেলবেন যে এই প্রশ্নটার মধ্যে কি কি রয়েছে। ইমাজিনেশনের কথা বলছে, সিম্বলের কথা বলছে, সুপার ন্যাচারাল এলিমেন্টের কথা বলছে, নেচার অফ পোয়েট্রির কথা বলছে, ল্যাঙ্গুয়েজের কথা বলছে। এগুলো বিষয়ে মার্ক করে নিয়ে নিলেন যে এই প্রশ্নটা আসলে আমাকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে, তারপরে প্রশ্নটা পড়বেন, এটা ইজি হবে। যেভাবে নোট করতে বলছিলাম ওভাবে যদি নোট করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আরো বেশি ইজি হবে। ওকে, তারপরে কোশ্চেন কি, হোয়াট আর দ্য মেজর অবজেকশন অফ কলেরিজ টু ওয়ার্ডস অফ পোয়েট্রি, মেজর যে অবজেকশন গুলা। কোনটা? প্রশ্নটা না কোনটা, কোনটার কথা বলতেছেন? এই 2 নম্বর প্রশ্নটার? হ্যাঁ দিতে পারেন, পাওয়ার অফ রিয়েল ইমোশন। না এখানে ইমোশন না, থার্ড প্যারা বলতে কলেরিজ বিলিভ দ্যাট, তাই না? ওটাতে ওটা দেওয়া যাবে না, কেন ওটা দিবেন? ওখানে আপনার ওয়ার্ডের কথা বলতে হবে, ওখানে আপনাদের কি বলে, কি বলে মাথায় আসছে না। বলছে যে আবেগের কথা বলছে, রিয়েল ইমোশনের কথা বলছে, পাওয়ার অফ রিয়েল ইমোশন আর ল্যাঙ্গুয়েজের কথা, আপনি দুইটা অ্যাড করতে হবে, আপনি দিতে পারবেন? পাওয়ার অফ রিয়েল ইমোশন এন্ড ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, বুঝতে পারছেন? ওই যে দ্য বেস্ট অর্ডার ইন দ্য বেস্ট, দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, ওটা দিতে হবে। ওকে, তারপরে প্রশ্নটা কি রয়েছে, মেজর অবজেকশন, তাই না? এটা প্রশ্নটা আরো বেশি সহজ। সহজ না? দেখি সহজ কিনা কঠিন। অবজেকশন, হ্যাঁ, অভিযোগ। মেজর অবজেকশন গুলো কি কি ছিল? হ্যাঁ, কেন? একটু শুনেন মনোযোগ দিয়ে, খালি আর 10টা মিনিট শুনেন, 10টা মিনিট শুনলে হয়ে যাবে। আচ্ছা, তো মূলত ইন্ট্রোডাকশনটা এইভাবে আছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলেরিজের, তারা হচ্ছে দুই বন্ধু, যারা মূলত ইংলিশ রোমান্টিক পোয়েট্রিতে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বা নিউ ক্লাসিক্যাল পোয়েট্রিটাকে
ডমিনেন্ট করতেছিল ইংল্যান্ডে, সেটার বিপক্ষে তারা কথা বলে এবং ইংলিশ পোয়েট্রি শুরুটা করে। এবং এদের এই দুই বন্ধুর কোলাবোরেশনে একসাথে হওয়ার পরে তারা মূলত একটা লিরিক্যাল ব্যালেটস প্রকাশ করে 1798 সালে, যেটাই মূলত ইংরেজি সাহিত্যে একটা পরিবর্তন নিয়ে আসে। এবং এটা আমাদের রোমান্টিক মুভমেন্টের শুরু হয় 1798 সালে, এবং একটা যুগের শুরু হয়, রোমান্টিক পিরিয়ড যুগের শুরু হয় এই দুজনের কোলাবোরেশনে। যে একটা কাব্য লেখা হয়, সেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেটস, এই প্রকাশের মাধ্যমে। এখন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালেটসে বেশ কিছু কথা বলছেন এবং তার বিরোধিতা করছেন এখানে, বা তার কিছু অবজেকশন রয়েছে এসটি কলেজের, সেগুলা মূলত কি কি সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো কলেরিস এখানে মূলত তার, আমি প্রথমে আলোচনা করছিলাম যে তার 9-10টা কবিতার প্রশংসা করছিল। তারা মূলত খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই তো? খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং ওয়াটস প্রথম দিকে কলেরিস ওয়াটসের কবিতাগুলো উপভোগ করতেন, তার 9-10টা কবিতা তিনি কি করছেন, প্রশংসা করছেন। এবং পরবর্তীতে তিনি জার্মানি গিয়েছিলেন, তাই না? জার্মানি গিয়ে জার্মানির যে দার্শনিকরা রয়েছে তাদের অধ্যয়ন করেন, তাদেরকে নিয়ে স্টাডি করেন, তাদের লেখাগুলো নিয়ে স্টাডি করেন। তারপরে তার মূলত চিন্তা ভাবনার পরিবর্তন আসে। সেখান থেকে আসার পরে, অর্থাৎ জার্মানি থেকে ফেরত আসার পরে, এই ওয়ার্ডসওয়ার্থের কবিতা সম্পর্কে তার কিছু আপত্তি ছিল। বিশেষ করে তার যে ভাষা ছিল, পোয়েটিক ডিকশন ছিল, এটার প্রতি তার আপত্তি ছিল। 1802 সালে লিরিক্যাল ব্যালেটস পুনঃপ্রকাশিত হলে ওয়ার্ডসওয়ার্থ এতে একটি প্রিফেস যোগ করেন। এই প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ তার কাব্যতত্ত্ব ব্যাখ্যা করেন, যা কলেরিজের সাথে মতবিরোধের কারণ হয়। দেখেন, প্রথমে লিরিক্যাল ব্যালেটস যেটা লিখছে, এটা কিন্তু দুইজন মিলে লিখছে, প্রিফেসটা দুজন মিলে লিখছে। কিন্তু পরবর্তীতে দেখি আমরা 1800 বা 1802 সালে যে লিখে, সেটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখে। এবং যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখে, তারপরেই মূলত মতবিরোধ শুরু হয় কলেরিজের সাথে। ক্লিয়ার? চয়েস অফ রাস্টিক লাইফ, যেটাতে তার বিরোধিতা রয়েছে। দেখি এখানে কি বলছে। রাস্টিক বলতে আসলে কি? গ্রাম্য জীবন বেছে নেওয়ার যে বিষয়টা রয়েছে, কার? ওয়ার্ডসওয়ার্থের। এই বিষয়টা আমরা জানি, ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন কি সাধারণ, এমন যে লোয়ার যে ক্যারেক্টারগুলো রয়েছে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে। এই যে চরিত্রগুলো রয়েছে, ক্যারেক্টারাইজেশন, চুজিং ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার বেছে নেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ তার কাছে মনে হয়েছে। এবং তিনি এখানে বিশ্বাস করতেন যে যে গ্রামের মানুষের যে অনুভূতিটা আসলে এটা কেমন, সহজ সরল, আন্তরিকভাবে প্রকাশিত হয়। গ্রামীণ জীবনে কি ঘটে, আবেগ বেশি সরল থাকে এবং খাঁটি হয় বলে তিনি মনে করেন, জেনুইন হয়। কিন্তু কলোরিজের এখানে মতভেদ রয়েছে এই বিষয়টার উপরে। কি মতভেদটা? কলোরিজ ওয়ার্ডসওয়ার্থের এই ধারণার সাথে একমত ছিলেন না। কারণটা কি? তার যে, তিনি বলছেন ক্যারেক্টারাইজেশন, এটা অবশ্যই কি হতে হবে, গ্রামীণ হইতে হবে, লোয়ার হইতে হবে, তাই না? রুরাল হইতে হবে, তাই কি না? কিন্তু তারই বেশ কিছু কবিতা রয়েছে, রুথ, মাইকেল, দ্য ব্রাদার্স, এই যে এই চরিত্রগুলা, এই যে চরিত্রগুলা তিনি ব্যবহার করছেন কবিতার মধ্যে, এই চরিত্রগুলাই কিন্তু এই গ্রামীণ জীবনের সাথে রিলেটেড নয়। এই চরিত্রগুলা, তার কবিতার এই চরিত্রগুলা, রুথ, মাইকেল, ব্রাদার্স যে রয়েছে, এই চরিত্রগুলাই কিন্তু তার কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অর্থাৎ তিনি বলছেন যে গ্রামীণ চরিত্র হবে সব, রুরাল ক্যারেক্টার হবে, কিন্তু তার এই চরিত্রগুলাই কিন্তু গ্রামীণ জীবনের সাথে পুরোপুরি মানানসই নয়। কলেরিস মনে করেন যে ভাষা অনুভূতি যে রয়েছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ইমোশন রয়েছে, শুধু মানুষের পেশা বা বসবাসের জায়গার উপর নির্ভর করে না। তার মতে যে স্বাধীনতা ও শিক্ষা থাকলে, অর্থাৎ আপনার মধ্যে যদি স্বাধীনতা থাকে এবং শিক্ষা থাকে, যে কেউ এই মহৎ যে গুণাবলীগুলো রয়েছে, এই মহৎ গুণাবলী প্রদর্শন করতে পারবে। তিনি এখানে তাহলে কেমন চরিত্রের কথা বলছেন? যে তিনি এখানে মনে করেন যে কবিতার চরিত্র এমন হওয়া উচিত
যেটা মূলত সকল শ্রেণীর পাঠকদের জন্য গ্রহণযোগ্য এবং সম্পর্কিত হবে। শুধু গ্রামীণ জীবন নিয়ে কবিতা সীমাবদ্ধ রাখার পক্ষে তিনি ছিলেন না। মতভেদটা বুঝতে পারছেন? এই বাকিরা কথা বলেন। এই যে কথাগুলো বলছি, যে ভাই যে কথাগুলো বলছি, এই কথাগুলো এই যে চয়েস অফ রাস্ট্রিক লাইফে আছে। তারপরে কি রয়েছে? ইউজ অফ রাস্ট্রিক ল্যাঙ্গুয়েজ, ভাষার কথা বলছেন। সেম জিনিসটাই ওয়ার্ডসওয়ার্থ গ্রাম্য ভাষার কথা বলছেন। যেখানে মতো ওয়ার্ডসওয়ার্থ কি মনে করতেন? যে মনে করতেন সর্বোত্তম ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে কথাবার্তা আমরা বলতেছি, সেটাই হচ্ছে সর্বোত্তম বা সব থেকে ভালো ভাষা কবিতার জন্য, তাই না? তিনি মনে করতেন যে গ্রাম্য ভাষার নিজস্ব সৌন্দর্য এবং গভীর অর্থ রয়েছে, এটাই মনে করতেন। সাধারণ মানুষের ভাষা ব্যবহার করলে কবিতা আরো বেশি প্রকৃত এবং মানুষের হৃদয়ে পৌঁছে যায়, এরকমটা হয় তিনি মনে করতেন। ওয়াটসঅ্যাপ মনে করতেন। তাহলে কলেরিজের এখানে মতামতটা কোথায়? কলেরিজ এখানে মনে করতেন গ্রামের মানুষের যে শব্দ ভান্ডার রয়েছে, ভোকাবুলারি রয়েছে, অনেক সময় কি হতে পারে, সীমিত থাকতে পারে। কারণ আপনি যখন শহরে থাকবেন, শহরে কিছু অনেক কিছু জানবেন, অনেক নতুন নতুন ওয়ার্ড জানবেন, শিখবেন। কিন্তু গ্রামের মানুষ তো ওই পরিবেশে নাই যে ওরা নতুন কিছু শিখবে, যা জানে তাই, তাই তো? তার মানে বুঝেছে যে তাদের যে শব্দ ভান্ডার রয়েছে, ভোকাবুলারি রয়েছে, এটা কি সীমিতও থাকতে পারে, কমও থাকতে পারে। এবং তিনি এখানে মনে করেন এই যে ভাষার প্রকৃত উপলব্ধিটা শিক্ষা এবং অভিজ্ঞতা থেকে আসে। কলেরিজ মনে করতেছে কবিতার ভাষা শুধুমাত্র সাধারণ মানুষের কথাবার্তার অনুকরণ হওয়া উচিত নয়। কেমন হওয়া উচিত? বরং কবিতার ভাষার প্রশস্ত দৃষ্টিভঙ্গি এবং শিক্ষিত মন মানসিকতার প্রতিফলন থাকা উচিত। অর্থাৎ একটা শ্রেণী, অর্থাৎ যখন রুরাল ল্যাঙ্গুয়েজে লিখবেন আপনি, তখন শুধু রুরাল মানুষরাই বুঝবে বা ওই গ্রহণযোগ্যতাটা পাবে না। অর্থাৎ এই স্ট্রোকের যারা আছে তাদের কাছে সেরকম একটা গ্রহণযোগ্যতা পাবে না। সেজন্য বলছে যে শিক্ষিত মানসিকতার প্রতিফলন থাকা উচিত। অর্থাৎ সবার কাছেই যেন মানসম্মত মনে হয় সেরকম একটা ভাষা ব্যবহার করা উচিত, শুধুমাত্র রুরালের উপর ডিপেন্ড করে নয়। এই জন্য তিনি বলতেছেন এই যে সাহিত্যিক যে গুণ রয়েছে, এই সাহিত্যিক গুণটা বজায় রাখতে গেলে ভাষাকে আরো কি করতে হবে? আমাদের সমৃদ্ধ করা উচিত। অর্থাৎ গ্রামীণ ভাষা, দৈনন্দিন জীবনের ভাষা, এটার সাথে হইলে চলিবে না। বোঝা গেছে? পয়েটিক ডিকশন আর ইমোশনাল ডেপথ, দুইটা পয়েন্ট আছে, খুব সংক্ষেপে বলে দিব, সমস্যা নেই, সহজ এটা। যে পয়েটিক ডিকশন বলতে আসলে কি বুঝি আমরা? শব্দ চয়ন। ওই সেম জিনিসটা, কবিতার ভাষা সাধারণ দৈনন্দিন জীবনের ভাষার মতো সহজ, ভাষার মতো হওয়া উচিত। ওয়াটসওয়ার্থ মনে করতেছে সহজ, তিনি মনে করতেছেন কবিতা সহজ এবং প্রকৃত ভাষায় লেখা হলে তা পাঠকদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে। এখন কলেরিজের এখানে মতভেদটা কি, অবজেকশনটা কি? কলেরিজ ওয়াটসওয়ার্থে এই ধারণার সাথে একমত ছিলেন না। তিনি মনে করতেন কি, কবিতার ভাষা অবশ্যই কি হতে হবে? উন্নত হতে হবে, সমৃদ্ধ হতে হবে, এবং এটা আরো প্রকাশক্ষম হতে হবে, যে সবার কাছে যেন পৌঁছে যায়, প্রকাশ বুঝতে পারে, সেরকমটা হতে পারে। তার মতে যে কেবল সাধারণ ও সহজ শব্দ ব্যবহার করলে কবিতার গভীরতা কমে যেতে পারে। সহজ সহজ ওয়ার্ডগুলো ব্যবহার করলে কবিতার যে প্রোফাউন্ড বা গভীরতা রয়েছে, ডিপ থিঙ্কিংটা রয়েছে, সেটা কমে যেতে পারে কলেরিজের মতে। কলেরিজ এখানে যুক্তি দেন বা লজিক দেন যে কবিতার ভাষা এমন হওয়া উচিত যা পাঠকদেরকে অনুপ্রাণিত করবে এবং গভীরভাবে স্পর্শ করবে। তিনি মনে করেন যে কাব্যিক ভাষার বিশেষ সৌন্দর্য থাকা উচিত, যা সাধারণ ভাষাকে ছাড়িয়ে যায়। অর্থাৎ সাধারণ ভাষায় ব্যবহার করলে এই সৌন্দর্যটা থাকবে না, তিনি মনে করতেছেন, কলেরিজ মনে করতেছেন। বোঝা গেছে? ইমোশনাল ডেপথ। ওয়াটসন মূলত সাধারণ দৈনন্দিন অনুভূতির উপরে জোর দেন। সাধারণ অনুভূতির উপরে, সাধারণ মানুষের দৈনন্দিন অনুভূতির উপরে জোর দেন ওয়াটসওয়ার্থ। ইমোশনাল যে ডেপথটা রয়েছে, তিনি মূলত যে সাধারণ জীবনের যে আবেগ রয়েছে, আবেগ আবেগ কবিতার জন্য যথেষ্ট তিনি মনে করতেন। সাধারণ জীবনের আবেগ, এটাকে যথেষ্ট মনে করতেন। এখন এখানে কলেরিজের মতভেদ রয়েছে। মতভেদটা কি তাহলে? কলেরিজ এখানে মনে করতেন যে ওয়াটসওয়ার্থের কবিতায় আবেগের গভীরতা অনেক সময় কম থাকে। ওয়াটসওয়ার্থের কবিতায় আবেগের যে গভীরতাটা রয়েছে অনেক সময় কম থাকে। তার মতে এখানে কি বিষয়টাকে তুলে ধরেছেন? যে কবিতা কি শুধুমাত্র আবেগ নয়, বরং বিস্তৃত এবং গভীর অনুভূতি প্রকাশ করা উচিত। কবিতার মধ্যে বিস্তৃত হতে হবে, প্রশস্ত হতে হবে এবং গভীর অনুভূতি থাকতে হবে কবিতার মধ্যে। তিনি এখানে মনে করতেছেন এরকম যে কল্পনা শক্তি যে রয়েছে,
অতিপ্রাকৃত যে বিষয়গুলো রয়েছে, ইমাজিনেশন যে রয়েছে এবং সুপারন্যাচারাল এলিমেন্টস যে রয়েছে, এই যে বিষয়গুলা এগুলো আবেগটাকে আরো বেশি তীব্রতর করতে পারে বা আরো বেশি উন্নত করতে পারে। এখানে বলছেন তিনি কে? এসটি কলেরিস। কলেরিস এখানে মনে করতেছে যে কবিতার যে কাজ, মেইন কাজ, সেই কাজটা হলো সাধারণ জীবনের গণ্ডি ছাপিয়ে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করা। ওয়াটসওয়ার্থের যে কবিতা রয়েছে, ওয়াটসওয়ার্থের কবিতায় কল্পনার ব্যবহার পর্যাপ্ত নাই, যা মূলত কবিতার গভীরতাটাকে কমিয়ে দেয়। কলেরিস মনে করতেছে যে কবিতায় কল্পনা এবং আবেগের সংমিশ্রণ থাকলে সেটা পাঠকের একদম মনের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলবে। এই হচ্ছে মতভেদ। অর্থাৎ তিনি মানুষের দৈনন্দিন অনুভূতির উপর জোর দেওয়ার কথা বলছেন ওয়াটসওয়ার্থ, কিন্তু তার সাথে একমত নয়। তিনি এখানে বলছেন এই যে কল্পনা শক্তি, ইমাজিনেশন এবং সুপারন্যাচারাল এলিমেন্ট যোগ করলে সেটা আরো তীব্র করে তুলতে পারে মানুষের আবেগকে, এই কথাগুলো বলছেন। এবং ওই যে কল্পনা এবং আবেগের সংমিশ্রণ থাকলে পাঠকের উপর গভীর প্রভাব ফেলতে পারে। বোঝা গেছে? প্রশ্নটা হচ্ছে এরকম। পড়ে দেখবেন, পড়ে দেখে যদি না বুঝেন ভাইয়াকে প্রশ্ন করবেন। এইটা প্রশ্ন তো সেদিনই পড়াই দিলাম আপনাদের ক্লাসের মধ্যেই। ডিফাইন প্রোজ, পোয়েট্রি এন্ড পোয়েম ইন বায়োগ্রাফি লিটারেরি ডিসকাস। পড়ার পরে যদি না বুঝে থাকেন তাহলে আমরা জানাবেন, আমি বুঝাই দেবো না আবার। এখন তো আমাদের ক্রিটিসিজম শেষ। এখন আমাদের যে বিষয়গুলা মাথায় রাখতে হবে যে যে জায়গায় সমস্যা হচ্ছে, আপনার পড়তে কোথাও যদি সমস্যা হয়ে থাকে, যে এই জায়গাটা আমি প্রবলেম ফেস করতেছি, এই জায়গাটা একটু বুঝতে পারতেছি না, তাহলে এখন আপনার কাজ হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করা। কারণ যত তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন তত তাড়াতাড়ি সলিউশন পাবেন। সমস্যা হচ্ছে ভাইয়াকে বলবেন যে ভাইয়া এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, একটু বুঝাই দিন প্লিজ। অবশ্যই বুঝাই দেওয়া হবে। ফাইন্ড আউট করেন, প্রবলেমসগুলো ফাইন্ড আউট করেন। এই প্রবলেমস যেই ভাইয়ার যে সাবজেক্ট রয়েছে সেই ভাইয়াকে সেই প্রশ্নগুলো করবেন। এখন আমাকে যদি আসে হুট করে লিঙ্গুইস্টিক্সের কোশ্চেন করেন, তাহলে কিন্তু আমি আপনাকে ভালো একটা সলিউশন দিতে পারবো না। হয়তো সলিউশন দিতে পারবো, কিন্তু খুব ভালোভাবে যে সলিউশনটা দিতে পারবো এমনটা না। কারণ আমি তো লিঙ্গুইস্টিক্স পড়ছি সেই তখনই, তারপর থেকে জাহিদ ভাই আপনাদের ক্লাস নেয়, আমি তো আলাদা করে ওটা পড়ি না। বা ওটার উপরে আমি, আপনাদের অনার্সে পড়েন, আপনারা অনার্সে পড়াইতে গেলে আমাকে তো পড়তে হবে, বিষয়টা সম্পর্কে আমাকে অবগত হবে, বিষয়টা সম্পর্কে আমাকে তার আদ্যপান্ত জানতে হবে, তাহলেই না আমি ভালোভাবে বোঝাতে পারবো আপনাকে। যেমন ক্রিটিসিজমের বিষয়গুলো রয়েছে, এগুলো আমাকে যদি আপনি যে জায়গায় রয়েছে না কেন আমাকে যদি প্রশ্ন করেন, আমি সেক্ষেত্রে ভালোভাবে আপনাকে বোঝাতে পারবো বা একটা উত্তর দিতে পারবো। কিন্তু যখন আলাদা টপিকে আমাকে প্রশ্ন করা হবে, তখন আমি কিন্তু সেটার সদুত্তর আপনাকে তাৎক্ষণিকভাবে নাও দিতে পারি। সেটা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে কি আছে বিষয়টাতে, বুঝতে হবে, তারপরে আমি আপনাকে বোঝাতে পারবো। এই জন্য আপনাদের এখন মেইন বা প্রধান কাজ হচ্ছে প্রবলেমস ফাইন্ড আউট করা। প্রবলেমস ফাইন্ড আউট করেন, ক্রিটিসিজমের যাবতীয় যে প্রবলেমস রয়েছে পড়া করেন, রিভিশন দেন। একদিনে একটা ক্রিটিসিজম শেষ করে দিবেন, পুরা ক্রিটিসিজম শেষ করে দিবেন, 2 দিনের মধ্যে পুরো ক্রিটিসিজম শেষ। তারপরে যদি মনে হয় ভাইয়া এই জায়গাগুলো সমস্যা রয়েছে, সেগুলোকে মার্ক করেন। মার্ক করে খাতায় লিখে, ভাইয়া আমি এই জায়গাগুলো বুঝতেছি না, এরকম যদি 10-15 জন দেন যে ভাইয়া এই জায়গাগুলোতে আমি বুঝি না, 20 জন 50 জন যদি আমাকে সমস্যাগুলো পাঠানো শুরু করে, তাহলে দেখা যায় পুরা সিলেবাসটা আবার আলোচনা করতে হবে, এরকম বিষয়টা দাঁড়াবে। কিন্তু তারপরও আমি চেষ্টা করব একটা সলভ ক্লাস নেওয়ার, পুরা ক্রিটিসিজমের উপরে, আপনাদের প্রবলেমসগুলোর উপর ভিত্তি করে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, এবং প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে গেলে আপনাকে পড়তে হবে। আপনারা তো বই পড়েন না, তাহলে আমাকে তো আলাদা করে বেশি খাটতে হবে না। হ্যাঁ, এখন তো আগানো যাবে না। এখন আপনি কিভাবে পড়তেছেন? খুব ডিপলি পড়তেছেন ফাইনালের জন্য, এই জন্য আপনি এগোতে পারতেছেন না। আগে ফাঁকিবাজি করছেন, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। একটু, এখন তো একটু পরে হবে না ভাইয়া। এখন একটু পড়া মানে ঠেকা চালা, সেটা দিয়ে তো কাজ হবে না। পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন না। এই জন্য আপনি এখন খুব বেশি ভালো করে পড়তেছেন, এই কারণে আপনার বেশি সময় লাগতেছে। এই হলো সমস্যা। এই জন্য আমরা, এই জন্য আমাদেরকে একটু যদি সচেতন হই যে শুরু থেকেই যদি আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো দাঁড়ায় না। এই কথাগুলো তো আমরা আপনাদের আগেই বলছি, কিন্তু আমাদের কথা তো শোনেন নাই আপনারা। যারা ক্লাস করতেছে না তাদের যে কি অবস্থা হবে, মরে যাবে এরা।
এখন যে প্রশ্নগুলো আমি পড়াইলাম আপনাদের, এই প্রশ্নগুলো আজকেই পড়ে ফেলেন। দেখেন দেখেন যে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় বুঝতে পারতেছি না, কোন জায়গাটায়। তারপরে ক্লাসটা টেনে টেনে দেখেন। বোঝা গেছে? নামাজের টাইম হয়ে যাবে মনে হয়, ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, একটু দেরিতে শুরু হয়েছিল। আর আমার ক্লাস মোটামুটি শেষ। দেখা হবে আপনাদের সাথে রবিনসন ক্রুশো অরণ্যক। যেদিন গ্যাপ থাকবে সেদিন আমি সময় করে ক্লাসটা নিয়ে নেবো আপনাদের। সুতরাং এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক বা টাস্ক থাকলো ক্রিটিসিজমের উপর যা ক্লাস হয়েছে, যেখানে যেখানে যার যার সমস্যা, আপনাদেরকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে আপনাদের যাবতীয় সমস্যা তুলে ধরবেন, আমার কাছে তুলে ধরবেন। আমি ওটা নিয়ে একটা সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে? না, এখন এখন আর মনে করাই দিতে হবে না, আমি ঘুম থেকে সকাল 6টায় উঠছি আজকে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই।